বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তবে আজকে একটা নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। গল্পটি কিন্তু চমৎকার হতে চলেছে, কারণ এই গল্পের সম্পূর্ণ হিস্টোরি এতটাই ভালো লাগবে যে যদি তোমরা সম্পূর্ণ ওয়াচ না করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর যদি সম্পূর্ণ শুনে থাকো শেষ অবধি যে তোমাদের কী হবে এটা তোমরা পরেই বুঝতে পারবে। আবার আমাকে দায়ী করো না, খুবই মজা লাগবে তোমাদের। তো চলো মূল গল্পে চলে যাওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, গল্প শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটা অন্যকে শোনা বা দেখার সুযোগ করে দাও। তো চলো কথা আর না বাড়িয়ে মূল গল্পে চলে যাওয়া যাক। আমার বাবা আমার মাকে বিয়ে করার পরপরই ঠিক বিদেশে চলে যায়। কিন্তু তার আগে বন্ধুরা একটা কথা বলে রাখি, আমার দাদা দাদির সংসারে আমার বাবা যখন ছিল, আমার বাবারা 3টা ভাই একটা সংসারে বস হইহুল্লার করেছিল, মা ওই সংসারেই ছিল। কিন্তু আমার নানার দেওয়ার টাকায় আমার বাবা আলাদা করে একতলা কি সুন্দর শহরের মধ্যে জায়গা রেখে বাড়ি করেছিল, গেট করে বেশ আটাপিটা করে। তারপরে আমি শুনেছি যখন জন্মেছিলাম তারপরেই আমার বাবা বিদেশ পাড়ি দেয়, সেটাও ছিল আমার নানার টাকায়। আমার দাদার কোনো সমস্যা ছিল মানে তার সামর্থ্য ছিল না যে আমার বাবাকে এতটা সহযোগিতা করবে। যাক, আমার বাবা তার শ্বশুরের টাকায় সম্পূর্ণ কিছু করলো, মানে বাড়ি করলো এবং বিদেশ অবধিও পৌঁছলো। তখন আমি নাকি ছোট, এটা মায়ের মুখে থেকে শুনেছি। তারপরে আমার বাবা এভাবেই প্রতিনিয়ত বিদেশ করতে লাগলো। ততদিনে আমার মা একটা বেশ সুন্দরী মহিলা, এবং আমার মা তার বাবার এই বড়লোকের মানে টাকার আর মানে অহংকারে বেশ বিলাসিতাও করতো। এটা আমি যখন বড় হলাম তখন বুঝলাম যে আমার নানা অনেক ধনী মানুষ, তাই তো আমার নানা আমার বাবাকে এতটা সহযোগিতা করেছে, বাড়িও করে দিল, আবার বিদেশেও পাড়ি দিল সে তার টাকায়। যা হোক, আজকাল তো এইরকম শ্বশুর পাওয়া যায়, এটা ভাগ্যের ব্যাপার যে জামাইকে সে লক্ষ লক্ষ টাকা দিয়ে এতটা সহযোগিতা করলো। কিন্তু আমার দাদা তার বেলায় কিছুই না। কিন্তু তার মেয়ে হচ্ছে আমার মা। আমার মা আগে পরের থেকে নাকি খুব বিলাসিতা করত, কিন্তু কি করে যে এরকম গরিবের ঘরে আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে হলো এটা আসলে আমার মাথায়ই আসে না। তাই তো আমার নানা আমার বাবাকে ধনী বাড়ানোর চেষ্টা করছে। আমার বাবা অনেক দিনই বিদেশ করতেছে, এখন আমি কলেজে পড়া একটা মাইয়া। তাহলে এতটা কাল আমার বাবা আমাকে এই দেশে ফেলে বিদেশ করতেছে, ততদিনে আমার মায়ের গর্ভে আর সন্তানাদিও হয়নি। বাবা ওই ছুটিতে আসে, আমার বুদ্ধির পর থেকে দেখে আসতেছি খুব বেশি হলে 3 মাস মাকে সময় দেয়, আবারও চলে যায়। কিন্তু বাবা ওখানে একটা ব্যবসা প্রপার্টি দাঁড় করিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, নিজের দেশে ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, জায়গা জমি অনেক কিছু সম্পদ গড়ে তুলেছে। আর সেই টাকায় মা বিলাসিতার আড়ালে কেমন একটা জীবন বেছে নিয়েছে বন্ধুরা, সেটা আজকে বলতে চলেছি। একটা সহজ সরল মানুষকে এতটা ফাঁকি দিয়ে নিজের জীবনের সমস্ত চাহিদা মেটানো, এটা ভারী অন্যায়। তো আমি তখন কলেজে পড়ি। শহরের মধ্যে আমাদের বিলাসবহুল কি সুন্দর একটা পরিপাটু গেটালা বাড়ি একতলা। বাবার আদেশ আমাকে বলতো, মা আমার তো ছেলে নেই, তুমি একটা বিবাহযোগ্য মেয়ে, আমার এখন বড় হয়েছো, এতকাল যা ছিল না ছিল। কিন্তু তোমার মাকে বলে আমার একটু ভয় ভয় হয়। আমি বলেছিলাম, বাবা মাকে নিয়ে আবার তোমার কিসের ভয় হয়? মা আর আমি তো এখানেই থাকি, তাছাড়া এই শহর বাড়িতে এখানে কোনো মানুষের সাথে আমাদের পরিচয় নেই। মা মাঝে মধ্যে দেখি বেশ সেজে গুজে কলেজে, মানে কলেজ তোরা, আমি কলেজে গেলে মা এদিক দিয়ে বের হয়ে যায়, বলে যে মার্কেটে কিছু কেনাকাটা আছে। আবার আমি সময় মতো কলেজ থেকে ফিরলেই দেখি মা বাসাতেই আছে, গেটটা লাগানোই থাকে। আমি কলম চাপলেই মা হচ্ছে গেটটা খুলে দেয়। তখন বাবা বলল, শোনো মা, শহর বাড়ি তো,
আসলে আমাদের ওই বাড়িতে একটা পাহারাদারও দরকার। শুধু সে পাহারায় দেবে না, তোমাদের দেহরক্ষী হয়ে থাকবে। কারণ তোমরা দুজনে মেয়ে ছেলে মানুষ। তোমার মাও যেরকম সুন্দরী একটা মেয়ে, তার তো চেহারা দর্শনদারের প্রশংসা করে শেষ করা যাবে না। আর তার পিঠের মেয়ে তুমিও একটা দর্শনদারে মেয়ে, বড় হয়ে উঠছো। আমি তোমাদের নিয়ে দুশ্চিন্তায় বাস করি, মনের মধ্যে কখনো নিশ্চিন্তায় থাকতেই পারি না। বিদেশ বাড়িতে যতই টাকা পয়সা থাক, তোমাদের জানমাল রক্ষার্থে একজন আসলে প্রহরী দরকার, গেট দারোয়ান দরকার। সে গেটেও থাকলো, এমনকি বাইরের মানুষকে যখন তখন হুটহাট করে প্রবেশ করতে দিল না। এখন তো আর আগের অবস্থা নেই, আমাদের উপরওয়ালা অনেক টাকা পয়সাও দিয়েছে। তারপর শহরে বাড়ি, কখন কার মনে কী আছে, তাই বলি যদি ওখানে নিয়োগ দিয়ে একটা গেট দারোয়ান রাখি তাহলে কেমন হয়? অন্য কোনো ছেলে মানুষকে ঢুকতে দিল না। আবার তোমার মা আর তোমার সবসময় সে পাহারায় থাকবে, একটু দেখে শুনে রাখবে। আমি তখন বললাম, বাবা কথাটা অবশ্যই মন্দ না, তবে এমন প্রবলেমে পড়েনি ইতিপূর্বে। তবে আজকাল যা দিন পড়েছে, মনে হয় একটা গেটের দারোয়ান রাখাটাই ভালো, যাতে হঠাৎ করে কোনো মানুষ আমাদের প্রতি কোনো অ্যাটাক না করে, লুটপাট না হয়। আর আমরা দুজনে তো মেয়ে ছেলে মানুষ। তাছাড়া মা এমন তো বয়স হয়নি, আর মার বয়স হলো অতটা বোঝা যায় না, আমার চেয়েও একদম ছুরি ইয়াং মনে হয়। সব মিলে হতেই তো পারে যদি কারোর মনে এরকম কিছু থেকেই থাকে। তখন বাবা বলল, ঠিক আছে, তাহলে তুমি দেখে শুনে একটা দারোয়ান ফিট করো ওখানে। আমি বললাম, বাবা যে দারোয়ান হবে এরকম বয়স্ক লোক দিয়ে হবে না, একটা বাহুবল একটা ইয়াং ছেলে দরকার, যাতে দুই তিনজন সাধারণ মানুষকে মোকাবেলা করতে পারে। বাবা বলল, হ্যাঁ এইরকম ব্যক্তিকেই তো দরকার। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি আমার উপরে ব্যাপারটা ছেড়ে দাও, চিন্তা করো না, নিশ্চিন্তে তুমি কাজকর্ম করতে থাকো। যখন এটা আমার অনুমতি দিয়েছো, আমি ঠিক ম্যানেজ করে দেব। তারপরে বাবার হুকুম যখন পেয়েছি, আমি সার্কুলার দিয়ে দিলাম, ব্যানার টানিয়ে দিলাম। তারপরে গেটে কয়েকদিন বাদেই প্রতিনিয়ত একজন একজন করে লোক আসতো। পছন্দ হতো না, আসে হয়তো অর্ধ বয়সী অথবা বুড়ো বয়সী, অথবা চাকরির থেকে অবসর, বয়স হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ার্ড, এই সমস্ত মানুষ। এরা তো আর দুই তিনজন সাধারণ মানুষকে মোকাবেলা করতে পারবে না। আমি চাইছিলাম যে একটা ইয়াং ছেলে, হয়তো বেকার আছে, বাহুবল আছে, এরকম একটা ছেলে হলে ভালো হয়, তার উপর একটু আস্থা রাখা যায়। যাক, খোঁজাখুঁজি বা বিভিন্ন জায়গায় প্রচারের মাধ্যমে হঠাৎ করে একটা দিন একটা ছেলে, মাথায় ক্যাপ পরা, অনেক উঁচু লম্বা, কম বয়সী, খুবই হ্যান্ডসাম ছেলেটা, অন্তত যদি সেনাবাহিনীতে দাঁড়াতো সেখানেও টিকে যেত। এইরকম বাহুবল বডি বিল্ডার টাইপের একটা ছেলে আসলো, এসে গেটে দাঁড়িয়ে কলিং টিপলো। আমি গেটটা খুলতেই ছেলেটার চোখে চোখ পড়ল। মা রুম থেকে বেরিয়ে আসলো, বললো, কে আসছে রে? আমি বললো, মা ওই যে গেটে দাঁড়ানোর জন্য সার্কুলার দিয়েছি, এখানে এই ছেলেটা চাকরির জন্য আসছে। মা তখন এগিয়ে আসলো, বললো, ছেলেটাকে তো দেখে মনে আসছে চলবে, তবে তুমি কথা বলে নাও। মা পাশে দাঁড়িয়ে থাকলো চুপচাপ। আমি ছেলেটা পরীক্ষা নিচ্ছিলাম। বললাম, ইতিপূর্বে আপনি কি করতেন? বলছে, আমি গরিব মানুষের ছেলে, আমার বাবা নাই, মা আছে, ঘরে অবিবাহিত একটা বোন আছে। সব মিলে এই বেকারত্ব জীবনটা যেন এক অভিশপ্তর। আমি কোনো কিছুতেই কিছু করে উঠতে পারছি না। আমি বিএ পাশ করেছি, যতটুকু যোগ্যতা আছে এই নিয়ে আজকাল কোথাও ভালো চাকরি হয় না, মামা খালুর জোর নাই তো। তাছাড়া যার গার্জেন মাথার উপরে থাকে না, তার আর কে কী করবে? আমার টাকা পয়সাও নাই, যোগ্যতা সম্পন্ন হলেও হয়তো চাকরিও মিলছে না। বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘোরাঘুরি করছি। ইতিপূর্বে একজনের একটা ফার্মে চাকরি করেছি, কিন্তু সেখানে যা বেতন দেয় তাতে আমার বোনটার লেখাপড়া খরচ আর মায়ের চিকিৎসা বাবদ যা টাকা লাগে তাতে পেরে উঠি না। ভাবছি কোনো চাকরিটা একটা রদবদল করতে হবে, কোথাও ঘুরে গেলে। তাই ভাবলাম আপনাদের সার্কুলার দেখে চলে আসলাম, যে যদি হয়। তখন আমি বললাম, হবে, অবশ্যই হবে, আপনি চলবেন, আপনার যে বয়স বা যে ফিগার আছে। তবে আপনার খানিয়ালা কজন? বললো যে আমার মা আর বোন আর আমি তিনজন, বাবা নেই। ওই যে বললাম ছোট পরিবার, কিন্তু তাই পারছি না।
যে জিনিসের দাম পড়েছে অল্প টাকায় চলা বড় দায়। তাই বলি কি, যদি ম্যাডাম আপনাদের এখানে একটু চাকরির যেহেতু একটা লোক লাগবে সার্কুলার দিয়েছেন, যদি একটু সুযোগ দিতেন তাহলে একটু উপকৃত হতাম। তখন আমি জিজ্ঞেস করলাম, ইতিপূর্বে আপনি যেখানে কাজ করছেন রানিং, সেখানে ক টাকা বেতন পান মাসে? বলো যে ম্যাম আসলে ওখানে যা বেতন দেয় আসলে সেটা মানুষের একটা বড় লেগের ছেলের পকেট খরচাও হয় না। আমাদের তো আর পকেট খরচা নেই, আমরা 2 টাকা পেলে সেটা জমিয়ে সংসারেই খরচ করি, তবুও চলছে না। আমি বললাম বুঝেছি, আপনাকে শুরুতেই 20,000 টাকা বেতন দেওয়া হবে। একথা শুনতেই ওনার চোখটা কপালে উঠে গেল। বলো 20,000 দেবেন? বলেন কি ম্যাডাম, এ তো 20,000 অনেক টাকা। ইতিপূর্বে আমি 8 থেকে 10,000 টাকা বেতন পেয়েছি, এ দিয়ে সংসার চলে না। ভেবেছি চাকরি বাকরি করবো, নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, 2 টাকা একটু জমাবো। কিন্তু সে সুযোগ কখনো হয়নি। নুন আনতে আমাদের পান্তা ফুরোই থাকে, আর আপনি যদি এই সুযোগ দেন তাহলে তো ভালোই হয় ম্যাম। 20,000 টাকা, হ্যাঁ আমি চাকরি করব, এখানে আমার কোনো চাওয়া পাওয়া বা আর কিছুই নেই, অভিযোগ নেই। যদি আপনার কোনো আমার বিষয়ে পরীক্ষা নেওয়ার দরকার হয় নিতে পারেন। তখন আমি বললাম, হ্যাঁ আপনি গেটের ভিতরে প্রবেশ করেন, বাইরে দাঁড়িয়েছেন কেন? কথা বলতে ছেলেটা গেটের মধ্যে আসলো, আমি ভিতর থেকে গেটটা লাগিয়ে দিলাম। মাকে বললাম, মা পাশে দাঁড়াও। মা আমার পাশে দাঁড়িয়ে থাকলো। আমি বললাম যে আপনি ক্যাপটা খুলুন। সে ক্যাপটা খুললো, দেখি মাথায় বেশ গজগজালা চুল আছে। ভাবলাম হয়তো অনেকের মাথায় চুল উঠে গেলে ক্যাপ পরে, কিন্তু না, দেখি ওনার সব ঠিক আছে, ইয়াং ছেলে। বললাম শার্টটা খোলেন। সে শার্টটা রিমুভ করতে দেখি তার বডিটা মনে হচ্ছে ব্যায়াম করা, বেশ বডি বিল্ডারদের মতো, যথেষ্ট আছে, চলবে। আমি বললাম যে আচ্ছা আপনি কি কখনো সেনাবাহিনীতে লাইনে দাঁড়িয়েছিলেন চাকরির জন্য? বলে না ম্যাম, সে পর্যন্ত তা পৌঁছাতেই পারেনি, আগেই চাকরি হয়ে যায়। সেনাবাহিনীতে চাকরির জন্য হয়তো অ্যাপ্লাই করলে লাইনে দাঁড়ানোর সুযোগ হয়, কিন্তু চাকরি তো হয় না। আমি বললাম কেন? বলছে এই জন্যই হয় না, আসলে আমার সুপারিশকারী নেই। তখন বলল যে, আমি বললাম যে ও আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে আপনি সব জায়গায় ফেল মেরেছেন, শুধু আপনার সুপারিশ করার লোক নেই তো। ঠিক আছে, আপনার সততা আর আপনার চলাফেরা যদি আমাদের মন যুগে চলতে পারেন আপনি, তাহলে আপনার ভবিষ্যতে আরও স্যালারিও বাড়বে, প্লাস আপনার আনুষাঙ্গিক যেটা লাগে, আপনার বলছেন অবিবাহিত একটা বোন আছে, আমি এটা দেখব, চিন্তা করবেন না। তবে আপনি এই যে আমার মা আর আমাকে দেখছেন না, এই আমরা মা আর মেয়ে, এই এত বড় একটা বিলাসবহুল শহরের মধ্যে বাড়ি, এই বাড়িতে থাকি। আমার মায়ের আর কোনো ছেলে নেই, অর্থাৎ আমার কোনো ভাই নেই। আমার বাবা থাকেন বিদেশে, সে 3-4 বছর পর পর 3 মাসের জন্য ছুটিতে এসে থেকে আবার চলে যায়। ততক্ষণে আপনাকে চাকরি দিয়ে শুধু ওই গেটে দাঁড়িয়ে উকুন মারার জন্য না, অন্য কিছু দেখার জন্য না। 3-4টা যদি লোক এসে আমাদের উপর কোনো আক্রমণ বা কোনো কিছুর চেষ্টা করে, আপনাকে একা মোকাবেলা করতে হবে, পারবেন তো? বলে যে হ্যাঁ ম্যাম, আমার বয়সী আর 3টা সাধারণ ছেলেকে আমি একলাই মোকাবেলা করতে পারবো, এতটুকু আমার আছে। তবে সততা, ধৈর্য আর সব কিছু মিলে আপনি আমার ট্রাই করতে পারেন। যদি আমি আপনার মন যুগে চলতে পারি, আমার একটা রিকোয়েস্ট ম্যাম, আমরা গরিব মানুষ, আমার বাবা নেই। বাবা মানে একটা বট গাছের ছায়া, কিন্তু আসলে আমার তা নেই। তার আগে আমি যেন আমার পরিবারের বট গাছ হয়ে দাঁড়িয়েছি, কিন্তু আসলে আমি পেরে উঠতে পারছি না। যে দিনকাল পড়েছে আর যা জিনিসের দাম, আপনি একটু সুনজর রাখলেই হবে ম্যাম। আমি বললাম ঠিক আছে, কালকে থেকে আপনি ডিউটি শুরু করবেন, আর আপনি আসেন, আপনাকে এখানে দাঁড়ানোর একটা আলাদা ড্রেস বানিয়ে দেব। আপনার হাতে কোনো এমনি কোনো কিছু থাকবে না, জাস্ট একটা বানানো দেয়া কেনা রোল থাকবে, যেটা দিয়ে আপনি বিপদ মোকাবেলা করতে পারবেন। বললো ম্যাম ঠিক আছে। তারপরে ছেলেটা পরের দিন এসে গেটে দাঁড়িয়ে গেল। ছেলেটার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর একটা নায়কের মতো দর্শনদারী ছেলে। তারপরে তার যে শারীরিক গঠন, একদম একটা সুপুরুষ। মনে হলো যে ছেলেটা কোনো চা, বিড়ি, সিগারেট বা অন্য কোনো নেশা বা আজকাল ইয়াং ছেলেপেলেরা এই যুগে যা করে থাকে,
এর মধ্যে যেন এর কোনোটাই নেই। এরকম ছেলে কোথায় মেলে, কটা খুঁজে পাওয়া যায়? কিন্তু ওর অভাব অনটন ওর সব কিছুকে যেন টেনে ধরেছে। ওই আগাইতে পারছিল না, তাই ওকে একটা সুযোগ দিলাম। দারোয়ানের চাকরি তো করুক না। আর আমার বাবার তো টাকা আছে, এরকম একটা ছেলে যদি এই বেতনে এখানে কাজ করে, তাহলে ভবিষ্যতে যদি কারো কিছু লাগে দেব। এটা তো মানুষের উপকার করা মহৎ কাজ। এই ভেবে ছেলেটাকে ভালো মেনে রেখে দিলাম। পরের দিন এসেও জয়েন করলো। ওকে আমি শহরে নিজে খাকি পোশাকের ড্রেস বানিয়ে দিলাম। তারপরে ওখানে ও ঠিকঠাক মতো ডিউটি করতো। কখনো কখনো আমাদের সংসারে যদি বাজারঘাট যা কিছু লাগতো, মা ওকে বিশ্বাস করে টাকা ধরিয়ে এবং স্লিপ ধরিয়ে দিলেই ও বাজার করে নিয়ে আসতো। 200-100 টাকা যদি কখনো খুচরো বেঁচে যেত, সেটাও এসে মায়ের হাতে জমা দিত। এভাবে ছেলেটা 6 মাস অতিবাহিত যখন হয়ে গেল, তখন আমাদের ভিতরে একটা ওর বিশ্বাস তৈরি করে ফেলল। ওর সততা, ওর সব কিছু মিলে মা এবং আমি বেশ মুগ্ধ ছিলাম। বাবাকে মোবাইলে ছেলেটার প্রশংসাই করতাম। তাছাড়া ছেলেটাও বেশ শিক্ষিত, কিন্তু অভাবী গরিব মানুষের ছেলে। যা হোক, আমার মনে কোনো খারাপ কিছু ছিল না। আমি ছেলেটাকে যে চাকরি দিতে পেরেছি এবং ছেলেটা আমাদের যে ডিউটি করেছে, আমি চিন্তামুক্ত। আমি ঠিকঠাক মতো আমার পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। আর বাবা মাঝে মধ্যে শুধু একটা কথাই বলতো, মারে তুই আমার বিবাহযোগ্য মেয়ে। তোর মা তো বড় লোকের মেয়ে, তোর মায়ের আগে পরে সে ইয়াং যে বগিনে, তোর মায়ের হাত খরচায় বিলাসিতার একটু অভ্যাস আছে। একটু খেয়াল রাখিস তোর মাকে নিয়ে আমি যতটা চিন্তা করি। একথা তোর মাকে আবার বলবি না। তোর মা কোথায় যায়, কি করে, কাদের সাথে কথা বলে, আজকাল যে জামানা মোবাইলে, একটু দেখিস মারে। আমি একটু চিন্তাটা বেশি করি তোদের নিয়ে, তবে তোর মাকে নিয়ে বেশি করি। তখন আমি বললাম, মা, বাবা, তুমি কি মাকে নিয়ে কোনো সন্দেহর জাল বুনেছ মনের মধ্যে? যদি এমন কিছু থাকে আমাকে আজকে বলছো, তখন ঠিক আছে, আমি মায়ের খেয়াল রাখবো। তবে মায়ের চলাফেরা, মা তো একলা একলাই শহর বাজারে যায়, নিজের কেনাকাটা বা কখন কোথায় যায় অতটা তো আমি দেখি না। আমি মেয়ে, কি করে মাকে এভাবে করে দেখে রাখবো? তবে বলছো যখন, ঠিক আছে, আজকের থেকে আমি ট্রাই করব। তার উপরে আমার নজরটা থাকবে। বাবাকে সান্ত্বনা দিলাম। বাবা যেন চিন্তামুক্ত হয়ে থাকলো। গেটের দারোয়ান আর মাকে দেখানোর জন্য আমাকে রেখে দিল। তারপরে আমি মায়ের উপরে নজরদারিতে ছিলাম। মা সংসারের যখন যেটা লাগে গেট দারোয়ানকে ব্যবহার করত। আমি কলেজে চলে যেতাম, গেটের দারোয়ান আর ভিতরে মা থাকতো। ব্যাপারটা তো অন্যরকম, তাই না? এখানে তো একটা প্লাস পয়েন্ট। হঠাৎ প্রতিনিয়ত এইভাবে আমি কলেজে যেতাম, যখন ফিরতাম দেখতাম গেটে দারোয়ান আছে, মা ভিতরে আছে। হয়তো রান্না বান্নার কাজে না কোনো একটা কাজে ব্যস্ত থাকতো। হঠাৎ আমি কলেজে বের হয়ে যেতেই আমি রিক্সার উপরে বসাছিলাম, মাথার মধ্যে একটা চক্কর মারল। শরীরটা তখন ভীষণ অস্বস্তিকর লাগছিল। রিক্সাওয়ালাকে বললাম, কাকা, আপনার রিক্সাতে আবার এদিকে ঘুরুন, আজকে আমার কলেজে যাওয়া হবে না, শরীরটা ভীষণ অসুস্থ লাগছে। বলো তাই? ঠিক আছে, যেখান থেকে আসছি সেখানে নামিয়ে দিয়ে আসবো? আমি বললাম যে জি, আমি যে গেট থেকে উঠছি সেই গেটের সামনে নামাই দেবেন। বলো ঠিক আছে। আমাকে রিক্সাওয়ালা ঠিক আবার 20 মিনিট পরে নিয়ে এসে নামিয়ে দিল। আমি গেট থেকে নামতেই দেখি দারোয়ানটা গেটে নেই, গেটটা ভিতর থেকে গেট লক করা। চিন্তা করলাম, এমন কি হলো? দারোয়ান গেটে নেই, গেটটা লক করা। আমাদের অবশ্যই বাইরে সিসি ক্যামেরা আছে, কে কোথার থেকে আসলো আমি সারাদিন শেষে, মা তো এটা জানতো না। আমি ফুটেজগুলো কালেকশন করে একটাবার ট্রাই করে দেখতাম কে কোথায় গেল কি না হলো। কিন্তু দারোয়ান গেটে নাই, গেটটা ভিতরে থেকে লাগালো নাকি মা কোথাও কে পাঠিয়ে দিয়েছে। মাকে গেটে দাঁড়িয়ে ফোন করলাম, বললাম যে মা, আমি তো কলেজে আসছি, কোনো সমস্যা নাকি? বলছি যে না। আমি বললাম যে দারোয়ানের সাথে আমার একটু কথা ছিল, তোমার ফোনটা নিয়ে যে একটু দারোয়ানকে দাও তো। মা তখন বলল, দারোয়ান তো গেটে নাই, ওকে আমি একটু শহরে বাজার করতে পাঠিয়েছি, ও 10 মিনিটের মধ্যে চলে আসবে, আসলে পারে ওকে আমি ফোন ধরিয়ে দেব। আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা ততক্ষণে কেটে দিলাম।
আমি গেটের আড়ালে দাঁড়িয়ে 10 মিনিট চুপচাপ অপেক্ষা করছিলাম দেখি কি হয়। কিন্তু দেখলাম দারোয়ান বাইরে থেকে তো না আসা দূরে থাক, বাড়ির গেট খুলেই ভেতর থেকে বের হলো। তখন চিন্তা করলাম কী বলব, মা বলল যে দারোয়ান বাইরে থেকে 10 মিনিট পরে ফিরবে, কিন্তু এখন দেখছি দারোয়ান বাইরে তো দূরে থাক, ও যেন বাড়ির ভিতর থেকেই 10 মিনিট পরে বের হলো। ব্যাপারটা এমন হলো কেন? তখন দারোয়ানকে আমি জিজ্ঞেস করছি, এই আপনি কোথায় ছিলেন? বলছে ম্যাম ওই আপনার মা হচ্ছে আমাকে একটু বাড়ির ভিতরে ডেকেছিল। আমি বললাম কেন? বলছে একটু দরকার ছিল তাই ডেকেছিল, আর আমি গেছিলাম, দেখলাম আপনি ফোন করে আপনার মায়েকে কী যেন বলছিলেন। তখন আমি বললাম কেন? মা তো বললো যে গেটের দারোয়ানকে একটু শহরে কাজে পাঠিয়েছি, 10 মিনিট পরে চলে আসবে, কিন্তু আপনি তো ভিতর থেকে বেরোলেন, ব্যাপারটা কি? বললো না ম্যাম, আপনি যা মনে করছেন এমন কিছু ভাববেন না, কিন্তু এই দারোয়ান এই কথা বলতেই যেন ওর কথা কেমন বাধা বাধা ছিল, আর ওর চোখে মুখে যেন কেমন একটু অস্থিরতা ভাব। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছিল। দারোয়ানকে আমি কিছু বুঝতে দিলাম না, বললাম ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার ডিউটি করো। আমি এই বলে চুপচাপ আবারও একটু আড়ালে ফাঁকে চলে গেলাম। মাকে বুঝতে দিলাম না যে আমি ব্যাপারটা বুঝেছি, বা আমি কলেজ থেকে ফিরে এসে গেটে হয়তো দাঁড়িয়েছিলাম। আমি আবারও অনেক সময় বাদে মাকে ফোন করলাম, ফোন করে বললাম মা শরীরটা অসুস্থ লাগছে, আজ কলেজ করা হলো না, তাই বাসায় ফিরছি। বলে যে ও হ্যাঁ, শরীরটা যদি খারাপ লাগে তাহলে বাসায় চলে আয়। আমি বললাম যে মা অলরেডি রিক্সায় উঠে বসছি, আমি 2 মিনিটের মধ্যে বাসাতে চলে আসবো। এই কথা বলে ঠিক 2-3 মিনিট বাদে দারোয়ানকে বললাম, এই শোনো, আমি যে এখানে দাঁড়িয়েছিলাম এটা মাকে বলবে না। আমি কলেজ থেকে এসে তোমার সাথে কি কথা বলেছি এটাও যেন মা না জানে, যদি জেনে যায় তোমার চাকরি নট। বুঝতে পেরেছ? দারোয়ান কাপা কাপা কণ্ঠে হাসতে করে বলো, ঠিক আছে ম্যাম, আপনি যা বলছেন আপনার কথার অবাধ্য হব না, আমি তাই বলবো, আমি ওর তাই যেন হয়। এই কথা বলে ভিতরে চলে গেলাম। দারোয়ানকে বললাম ঠিকঠাকভাবে ডিউটি করো। তারপরে ভিতরে ঢুকে দেখি মা বাথরুমে গোসল করতেছে। আমি বলো মা হঠাৎ আজকে অনিয়ম হয়ে গেল, তুমি তো প্রত্যেকটা দিন দুপুরে রান্নাবান্না শেষ করে তারপরে গোসল করো, কিন্তু কোন টাইমে গোসল করা? আমি সবেমাত্র কলেজে বেরিয়েছি, জাস্ট আধা ঘন্টা 40 মিনিট হয়তো সময় হয়েছে, এখন তোমার গোসল কোথাও যাবে নাকি? মা তখন বলছে ও তুই বুঝবি না রে, আমারও শরীরটা কেমন যেন লাগছিল, তাই স্নান করতে লাগলাম, স্নান করে কোথাও যাব না, সোজা একটু রেস্টে চলে যাব, শুয়ে পড়বো, আমি ভাল লাগছে না। কিন্তু মা আমার সাথে কথা বলছিল হাসি হাসি টাস টাস করে, তার কথার মতো যেন কেমন একটা কোনো কিছু লুকানোর ছাপ পাচ্ছিলাম আমি, যেমনটা পেয়েছি দারোয়ানের মধ্যে। আমার কাছে ব্যাপারটা কেমন কেমন যেন মনেই হচ্ছিল, কারণ এরকম একটা হ্যান্ডসাম সুন্দর দর্শনদারি উঁচু লম্বা বডি উইল্ডার যার বডি, এরকম একটা ছেলের লোক যে কোনো মেয়ের মনের মধ্যেই গ্রাস করতে পারে যদি তাদের সুযোগ থাকে। কিন্তু আমার মায়ের তো, আমি যখন কলেজে চলে যাই তখন একটা সুযোগ আসে, একটা ফাঁকা বাড়ি, তার মনের মধ্যে যদি অন্য কিছু পায়, অসম্ভবের তো কিছু নেই। তবে দুজনের মধ্যে যা আলামত আর যেমনটা আচরণে পাচ্ছি আমি, তাতে তো নিশ্চয়ই এখানে কোনো রহস্য কিছু না কিছু হচ্ছেই। ঠিক আছে, দেখে নেব। মাকে বললাম মা ঠিক আছে, যেহেতু তুমিও অসুস্থ, তাছাড়া আমারও মাথার মধ্যে কেমন যেন লাগছে, আমি একটু বিশ্রাম নিও, আমার বিশ্রামের প্রয়োজন। মা বললো ঠিক আছে, তো দাঁড়িয়ে আছে কেন, যাও তুমি বিশ্রাম নাও, আর আমি আমার মতো বিশ্রাম নেব, রান্না বান্না একটু পরে আমি রেস্ট নিয়ে করে তারপর তোমার ডেকে নেব। আমি বললাম ঠিক আছে মা। এই বলে দরজাটা লাগিয়ে দিলাম। দরজাটা আমি ভিতর থেকে লাগিয়ে আমি আমার রুমে আমার কন্ট্রোল ইয়েতে যাই, বাইরে যে সিসি ফুটেজ সেই কালেকশনে চলে গেলাম। তারপরে আমি যখন কলেজে চলে যাই, ঠিক তার 5 মিনিটের ভিতরেই মা এসে দেখি দারোয়ানের সাথে কথা বলছে। দারোয়ান মানে অনুরোধ করছে, জোরহাত করছে, হয়তো সে বোঝাইতে চাইছিল যে আমি আপনার সাথে ভিতরে এরকম হয়তো যেতে পারবো না,
মায়ের কথা সে রাধে হচ্ছে না, আর মা তাকে আঙ্গুল দেখিয়ে দেখে উপরে তুলে তুলে কথা বলছিল। বলছে হয়তো মা হয়তো বলছে আমার কথা না শুনলে তবুও তোমার চাকরি নট। যখন মা এভাবে বলছিল, দারোয়ান অনেক সময় হয়তো অনুরোধ করেছিল। যখন সে শোনেনি, তখন দারোয়ানকে যখন সে আঙ্গুল তুলে কথা বলেছিল, তখন দারোয়ানটা যেন মুখটা ভার করে মায়ের সাথে গেটটা লাগিয়ে ভিতরে প্রবেশ করলো। আর কত সময় পরে দারোয়ানটা বের হলো সেটাও দেখলাম। কিন্তু এই সময়টা তারা কোথায় কিভাবে মানে অতিবাহিত করলো, এখানেই তো প্রবলেম। ঠিক আছে, বাবা তো ওইদিকে মাকে নিয়ে যে সন্দেহের ঘোর মনের মধ্যে বেঁধে অশান্তির মধ্যে সময় কাটায়। আসলে এটা আমরাও একটা ছেলের দোষ দিই। সত্যি তাই, একটা সুন্দরী রমণী যদি বাড়িতে কোনো ছেলে রেখে বিদেশ পাড়ি দেয়, এইরকম চিন্তাধারা তার মাথার মধ্যে একটু একটু হাসাটা স্বাভাবিক। তবে কেউ দিনে দিনে সন্দেহর জাল বুনে অশান্তিতে সময় কাটায়, আবার কেউ সন্দেহ করে ব্যাপারটা ধরেও বসে কাউকে লাগিয়ে দিয়ে। যেমনটা আমার বাবা তার মনের কথাটা আমাকে বলে দিয়েছে, হয়তো তাই আমি মাকে নলদুয়ারি করতেই শুরুতেই মিস কল মানে শুরুতেই সে ধরা পড়েছে আমার চোখে। যা হোক, মাকে বুঝতে দেইনি। তারপরে মাকে এটাও বলিনি যে দারোয়ানকে তুমি বাইরে পাঠিয়েছিল, কিন্তু দারোয়ান ভিতর থেকে বেরোলো কেন। আমি চুপচাপ মনের মধ্যে চাপা রেখেছি। তারপরে পরের দিন আবারও কলেজে যাই। তারপরে কলেজে যাওয়ার পরে ঠিক কলেজে একটু সময় আমার বান্ধবীর সাথে কথা বলেছি, 2 পিরিয়ড করেছি। আবারও আমি কলেজ থেকে আবার তাড়াহুড়ো করে টাইমে বাসায় ফিরেছি, যা কখনো হয় না আমার। কয়েকটা দিন গ্যাপ দিয়ে ঠিক তাই করলাম। ফিরতেই দেখি দারোয়ান আবারও গেটে নেই। আমি চিন্তা করলাম যে এখন কি করি। ফোন করলে তো বলবে দারোয়ানকে বাজারে পাঠিয়েছি, আবার বেরোবে তো ভিতর থেকে। তাহলে আমি তাদের একসাথে কি করে, তারা কি করছে, মা দারোয়ানকে ডেকে নিজে সংসারের আর কোনো কাজ করাচ্ছে কি না, এটা তো একটা ব্যাপার আছে না, যেটা হয়তো নিজে পারছে না দারোয়ানকে দিয়ে করিয়ে নিচ্ছে। কিন্তু এটা আমাকে স্বচক্ষে দেখতে হবে, আর আমাকে রুম পর্যন্ত পৌঁছাতে হবে। চিন্তা করলাম কি করি। আমাদের গেটের পাশেই ছিল একটা ছোট্ট মরা গাছের গোলা, অর্ধেক কাটা। আমি গাছের উপরে পাটা রেখে একটু কষ্ট করে গিল বেয়ে, আমিও ভারী মানুষ ছিলাম, তবুও যে আমাকে গেটটা পার হতেই হবে। একরকমভাবে খুব চেষ্টা করে, কষ্ট হয়েছিল, হাতে একটু চোট পেয়েছিলাম, তবু গেটটা ডাঙিয়ে পার হয়ে পড়লাম। পার হওয়ার পরে চিন্তা করলাম, একটা যে কোনো ব্যক্তি এখানে তো গেটটা হয় এইভাবে পার হতে পারে, তাহলে এই গাছটা এখান থেকে কেটে ফেলতে হবে। আজকে আমি পার হতে পেরেছি বুঝতে দিনে। চুপচাপ আমি লুকিয়ে লুকিয়ে হাঁটি হাঁটি পা পা করে মায়ের রুম অবধি চলে গেলাম। দেখি ভিতর থেকে রুমটা বন্ধ, ছোট ছোট কথার আওয়াজ। কিছু সময় বাদে মায়ের মুখ থেকে কিছু কিছু কথার আওয়াজ আসছিল। আমার মেয়ের চয়েস আছে, তোমার মতো এরকম বাহুবল একটা দারুণ রাখছে, তাই তো আজকে আমার এইরকম সুখময় একটা সময় আমি পার করতে পারছি। এতটা দিন তুমি কোথায় ছিলে? দারোয়ানকে বলছে। দারোয়ান বলছে, ম্যাম যাই করেন না করেন, আসলে এটার পক্ষপাত তো আমি না। দেখেন, আমি গরিব মানুষের ছেলে। আপনার কথা শুনবো না আপনার মেয়ের কথা শুনবো? আপনার মেয়ের কথা না শুনলে সে বলে চাকরি থেকে আমাকে ছাঁটাই করে দেবে, আবার আপনি আমাকে বলেন যে আমার কথা না শুনলে আমাকে তাড়িয়ে দেবেন। আপনাদের এখানে স্যালারি বেশি ঠিক আছে, কিন্তু যন্ত্রণাও বেশি। আমি যেন ভীষণ বিপদে আছি, কখন যে আপনার মেয়ের হাতে পড়ে যায় কে জানি। তখন কি আর আমার চাকরি থাকবে? তখন আমার মায়া বলছে তাকে, আরে গাধা, কি বোকা ছেলে তুমি, মা বড় না মেয়ে বড়, আমার কথা এ বাড়িতে চলবে। কখনো যদি কিছু বুঝেও যায় সেটা আমি দেখব। তুমি তোমার চাকরি নিয়ে ভয় পেও কেন? তুমি তোমার কাজ করো। কিন্তু তখন আমি আর বাঁচতে বুকিনি, মানে কোনো কিছু বুঝতে আমার বাকি নেই। আমার এই সমস্ত কথাবার্তা সব কিছু মিলে ওই বাবার ওই কথা সব এক হয়ে আমার পায়ের তলা থেকে যেন পুরো মাটিটা সরে যাচ্ছিল। কেমন এক অস্থির ফিল করছিলাম আমি, এসব কি হতে চলেছে।
তাহলে কি আমার মা এতদিন যে সেজে গুজে বাইরে বের হতো, আমাকে বলতো মার্কেটে এটা কিনা আছে ওটা কিনা আছে, এই সমস্ত অজুহাত দেখিয়ে বের হতো, তাহলে কি মা নাকি আর কোনো কোথাও যেত? বাবার সন্দেহ তো ঠিক আছে, কিন্তু না, এটা তো হতে দেওয়া যাবে না। কিন্তু আবার এটাও বুঝতে দেওয়া যাবে না যে দুজনকে সশককে আমি ধরেছি বা দেখেছি। তবুও আমি নিথর হয়ে যেন আমার বোবা হয়ে গেছে, মুখ থেকে কথা বেরোচ্ছে না যে কি শুনছে আর কি দেখছি আমি। আবারও কিছু সময় বাদে ছেলেটা বলছে, ম্যাম আমার আসলে ভালো লাগছে না, কালকে থেকে আর আপনি আমাকে ডাকবেন না, কিন্তু আজকেই কিন্তু শেষ। আমি আর কত এরকম আপনার সাথে এইভাবে আপনার কথা শুনবো, আমি আর পারবো না, প্লিজ। মা ওকে ধমক দিয়ে বলছে, এরকম কথা বলা যাবে না, তুমি একটা ইয়াং ছেলে, তুমি কেমন ছেলে যে আমার মতো এরকম একটা সুন্দরী রূপবতী মেয়ে, এটা তো তোমার দুর্ভাগ্যের মানে সৌভাগ্যের কপাল। আর বলছি তো, এদিকে বেতন পাবে মাসে 20,000, আর আমি তোমাকে গোপনে দেবো আরও 10,000। দেখবে তোমরা অনেক, তোমার ফ্যামিলি অনেক ভালো থাকবে, ভালো চলতে পারবে, তুমিও টাকা পয়সার মালিক হয়ে যাবে। শুধু কি দেয়? এই ছেলে শোনো, আমার স্বামী 3 বছর 5 বছর পরে পরে এসে 2-3 মাস কোনো রকম থেকে চলে যায়, ও থেকে আমার জীবন চলে বলো? আমি একটা এই রকম মানে ভদ্র মেয়ে, সুন্দরী চেহারা, আমার সব কিছু রূপবতী, আমার একটু বয়স হচ্ছে তাতে কি হয়েছে, আমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে তাতে কি হয়েছে, আমার তো একটা লাইফ আছে, তাই না? কিন্তু আমার লাইফে আমার স্বামী এইভাবে বছরের পর বছর বিয়ে করে একটা কন্যা সন্তান জন্ম দিয়েই কোনো রকমভাবে হয়েছে তাই। কিন্তু এই জীবনে তো আর আমি স্বামীর সুখ পেলাম না কোনো দিনও। আমার কি মন চায় না যে স্বামীকে নিয়ে একটু পাশে নিয়ে থাকবো, ঘুরবো, বা আমার আর 5টা মেয়ে যেভাবে স্বামীর সাথে জীবন কাটায় আমি সেভাবে থাকবো? আমারও তো একটা জীবন নিয়ে নিজের ব্যক্তিগত ইচ্ছা চাহিদা নিয়ে কথা আছে, তাই না? ছেলেটা বলছে, হ্যাঁ সবই তো ঠিক আছে, তাই বলে আপনি এরকম করতে পারেন না। আপনার স্বামীকে বলেন যে টাকা পয়সা তো আমাদের অনেক হয়েছে, তুমি আর বিদেশ থেকো না, বাড়িতে চলে এসো। কিন্তু আপনি যা করছেন ম্যাম, এটা আসলে ভুল। দেখেন, আমার বাবা মারা গেছে, কিন্তু ছোটোবেলায় আমার বাবা আমাকে শিখিয়েছিল, একটা কথা বলেছিল যে কখনো যত বিপদেই পড়ো পাপ কাজ করবে না, অন্যায় করবে না, অন্যায় কিছু চুরি করবে না, কারোর আমানতকে খেয়ানত করবে না। কিন্তু ম্যাম, আপনাদের আজকে চাকরি করতে এসে না আপনাদের কেনা গোলাম হয়ে গেছি আমি। আপনারা ওই একটু বেশি বেতনের প্ররূপ দিকে যখন যা বলছেন আমি তাই করছি। তবে আপনার মেয়ে এদিক দিয়ে অটল আছে, কিন্তু ম্যাম আপনার কাছে অনুরোধ করছি আর ডাকবেন না প্লিজ। তখন আমি বুঝতে পারলাম যে ওই দারোয়ানটার বিন্দু মাত্র দোষ নেই এখানে। এখানে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সেটা আমার মায়ের ইচ্ছাই, মা ওকে যেন বাধ্য করছে। আর এখানে সুযোগটা নিচ্ছে হচ্ছে তাকে চাকরির ভয় দেখিয়ে। আচ্ছা, ব্যাপারটা দেখছি আমি। আবারও ওখান থেকে সরছি না। তারপরে দারোয়ানকে বলছে, এই ছেলে থামলে কেন তুমি? এই সময় কেউ থামে? দারোয়ান যেন যখন দারোয়ানের কথা আমার মা শুনছেই না, ছেলে মানুষ তো একসময় একটু মেজাজটা অন্যরকম হয়ে যায়। দারোয়ান খুব রাগের সুরতে এমন কিছু করছিল, ভীষণ আওয়াজ আসছিল। মা তখন বলছিল, আহ কি সুন্দর না তোমার সব কিছু, আমার ভীষণ ভালো লাগে, আমার মনটা ছুঁয়ে যায়। কতকাল ছিলে, এতকাল তুমি এতদিন ফাঁকে কোথায় ছিলে তুমি? তুমি আগে কেন আসলে না? আর কত কষ্টে আমার জীবনটা কাটছে। আমি এমন কিছু শোনার পরে আর মানে ওখানে দাঁড়িয়ে থাকতে না পেরে দরজায় টাক টাক করে কড়া নাড়লাম। মা বলছে, কে? এই তুমি গেট লাগিয়ে দিয়ে আসনি? দারোয়ানকে বলছে। দারোয়ান বলছে, জি ম্যাম, আমি তো গেট লাগিয়েই দিয়ে আসছিলাম ভিতর থেকে। তখন দুজনে চুপ হয়ে গেছে। আমি আবারও মানে কথা না আওয়াজ না করে দরজায় জোরে জোরে টাক টাক করে আওয়াজ করলাম। আবার বলছে, কে? তখন আমি উত্তর নাম বলছিলাম যে আস্তে করে, দরজাটা খোলো মা, নরম সরে ডেকেছি। মা তখন বলছে, ও তুই এসেছিস? কিরে আজকেও তোর শরীর খারাপ হলো নাকি? আমি বললাম যে হ্যাঁ মা, আমি অসুস্থ। আসলে সেদিনকার মতোই কেমন যেন কী যে হলো, আমার মাথাটা হঠাৎ করে কেমন ঘুরপাক খায়, আর তখনই আর ভাল লাগে না, বাড়িতে ফিরে আসি কলেজ থেকে। একটু দরজাটা খোলো মা। মা বলছে, আমি একটু কাজে ব্যস্ত রয়েছি রে, উঠতে পারছি না, তুই এক কাজ কর, তুই তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, চেঞ্জ করে নে সব কিছু, আমি আসছি, দেখছি কি হয়েছে। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে। এই বলে
দরজার হারালে চুপ করে দাঁড়িয়ে আছি, আর কথা বলছিলাম না। ঠিক 2 মিনিট বাদেই চুপচাপ দারোয়ানকে ফিস করে বলতে শুনলাম, এই ছেলে শোনো, মেয়ে এসে গেছে, গেটটা লাগিয়ে দিচ্ছ, মেয়ে আসলো কোন দিক দিয়ে? এখানে তো আমার ব্যাপারটা কেমন যেন ঘুরপাক খাচ্ছে। ও ঢুকলো কী করে বাড়িতে? তুমি সত্যি গেটটা লাগিয়ে দিয়েছিলে তো ভিতর থেকে? দারোয়ান বলছে, জি ম্যাম, আমার চোখ কি ভুল হয়? আমি নিজে হাতে গেটটা লাগিয়ে দিয়েছি। তবে আপনার মেয়ে পার হলো কোন দিক দিয়ে বাড়ির মধ্যে? দুদিনের মধ্যে এরকম কানাঘুষা চলছিল। বলছে, আচ্ছা সেটা পরে দেখা যাবে, তুমি তাড়াহুড়ো করে গ্যাট করে ওমনি এখন রুমে গেছে, এই সুযোগে টুক করে গেটে যায় দাঁড়িয়ে যাও, আর আমি ভেতর থেকে বেরোচ্ছি। এই বলে সর্বপ্রথম দরজা খুলে দারোয়ান যেন মুখটা কেমন ঘিমে গেছে, মলিনটা মুখ, তার চেহারা। মানে দরজা খুলে বের হতেই আড়ালে দাঁড়িয়ে থাকা আমাকে দেখে দারোয়ান যেন আকাশ থেকে মাটিতে পড়ছে, বড় আচমকা চমকে উঠে বলছে, ম্যাম আপনি? তখন আমি বললাম যে হ্যাঁ, যাও তুমি সোজা গেটে গিয়ে তুমি তোমার ডিউটি পালন করো। তখন মা রুম থেকে এভাবে আগে এসে দরজার দিক থেকে মুখটা বের করেই বলছে, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম যে মা, কেন তোমাদের কি ডিস্টার্ব করলাম? তখন মা বললো যে আসলে ডিস্টার্ব কেন, এমন করে তুই কথা বলছিস কেন রে? তোর নাকি শরীর খারাপ, একটু রুমে যা, বিশ্রাম নে, আমি ডাক্তার ডাকবো নাকি? আমি বললাম যে মা, ডাক্তার ডাকতে হবে না, আমার ডাক্তারের প্রয়োজন নেই, ডাক্তার প্রয়োজন তোমার। তুমি ঠিক আছে, এই যে ভিতরে যাও, ফ্রেশ হয়ে নাও। আমার ফ্রেশ হতে হবে, ঠিক আছে। কিন্তু মা বলছে, কিরে অমন করে কথা বলছিস কেন? ওই যে শোন, এই যে আমার এই খাটটা না এদিক থেকে ওইদিক ঘোরানোর জন্য ওই যে দারোয়ানকে আমি গেট থেকে ডাকিয়ে নিয়ে এসেছিলাম, এই জন্য গেটটা আবার বললাম যে হয়তো এই ফাঁকে কেউ ঢুকে পড়তে পারে, তাই লাগিয়ে দিয়েছিলাম। তো তুই ঢুকলে কোন দিক দিয়ে? বাড়িতে তো আর অন্য কোন দিক দিয়ে গেটে প্রবেশ, গেট সাথে ঢুকার কোনো লাইন নেই। তখন আমি বললাম, মা হ্যাঁ সেটা আমিও জানি, কিন্তু আমি ঢুকেছি যে কোনো একভাবে, কিন্তু এসে বেশ অনেক সময় দাঁড়িয়ে আছি। কি হচ্ছে এসব মা? তখন মায়ের মুখে আর একটা কথাও নেই। মা মুখটা নিচু করে বলছে, তাহলে তুই কখন এসেছিস? আমি বললাম যে মা, যখন তোমরা রুমে ঢুকেছো হয়তো তখনই এসেছি আমি, কিন্তু আমি তো পুরো 20 মিনিট এখানে দাঁড়িয়ে আছি, আমি সবই শুনছি। কিন্তু আজকাল কি এসব চলছে মা? দারোয়ানকে রেখে ভীষণ সুযোগ হয়েছে তোমার না? যখন যা দরকার সব ওর কাছ থেকে, মানে তুমি ওকে দিয়ে সব কিছু চালিয়ে নিচ্ছ। সি মা, আমি তোমার মেয়ে, এটা আমার ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে। আর তোমার কাছে এটা কখনো আমি আশা করিনি মা। এই বাড়ি গাড়ি, এই শহরের মধ্যে এত পরিপাটি সুন্দর কিছু, সব কিছু পাওয়ার পরে, আর বাবার এত টাকা পয়সা, আর বাবা এত সব কিছু করছে কিসের বিনিময়ে জানো? আর তোমাকে বাবা সুখী করার জন্য তোমার সমস্ত সুখ বিসর্জন দিয়ে বাবা নিজে কষ্টে বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করছে। এমনি এমনি টাকা আসে না মা। আর তুমি বাবার এই এত কিছুকে বিসর্জন দিচ্ছ, ধুলোয় মিশিয়ে দিচ্ছ। মা তোমার সব কিছু জানি, বাবা হয়তো বিদেশ পড়ে আছে, তোমার অনেক কিছুর প্রয়োজন হতে পারে, বুঝে নাও তুমি। তাই বলে তুমি এরকম কিছু করতে পারো না। তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার মেয়ে, যে সুবিধা অসুবিধা হচ্ছে, আমি পারছি না থাকতে, আমার স্বামীর প্রয়োজন, তোর বাবাকে প্রয়োজন, অথবা বাবার কাছে ব্যাপারটা ভেঙে চুরে বলতে পারতে যে আমি আর কতদিন এইভাবে তোমাকে ছেড়ে একা থাকবো, আমারও তো একটা লাইফ, আমারও তো কখনো কেউ কিছু প্রয়োজন হতে পারে যেটা ছাড়া আমার চলা থাকা অসম্ভব। তাহলে তো বাবা বিদেশ থেকে না হয় চলেই আসতো একেবারে, বাবা তো অনেক দিনই বিদেশ করলো। কিন্তু মা, তুমি যা করছো এটা সমাধান তো এটা না। এভাবে আর কতদিন চলবে মা? তুমি আমার চোখে পড়ে গেছো আজকে। আচ্ছা মা, সত্যি করে একটা কথা বলো তো। না থাক, বলবোই না, বলতে আমার ভীষণ লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে। আচ্ছা তবুও বলি মা, বলো তো, এই যে আমি যখন কলেজে বেরোতাম, ঠিক আমার সাথেই তুমি
পরে একটা পিছন থেকে রিক্সা ডাক দিয়ে আর এক রিক্সায় যে সেজে গুজে মেয়েটিরা কাঁদে নিয়ে যে উঠে বলতে, আমি জিজ্ঞেস বলতে পিছন থেকে যে আমি একটু মার্কেটে যাবো রে, কিছু কেনাকাটা আসছে। কোথায় যেতে মা তুমি বলো তো? তোমার কি আলাদা কোনো ফ্রেন্ড সার্কেল কেউ আছে ব্যক্তিগতভাবে? কোথায় যেতে তুমি? মা মাথা নিচু করে বলে, আসলে আজকের ব্যাপারটা যেমনটাতে বুঝতে পারলে, ঠিক আমিও আমার ওই বিবাহ হওয়ার আগে কলেজ লাইফের একটা গুড ফ্রেন্ড ছিল, ওর নাম রুবি। ওর বাবা মা সবাই আমেরিকায় থাকে, কিন্তু রুবির বাড়িতে এদেশে রুবি একলাই থাকে। ও বিয়ে করেনি, ও পড়াশোনা শেষ করে কলেজে প্রফেসরের চাকরি পেয়েছে, খুব সম্মানজনক চাকরি, বড় উচ্চ লেভেলের, প্রাইভেট কারে চলাফেরা করে। আমি যখন যাই তখন ও একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, গাড়ি নিয়ে অপেক্ষা করে। ও গাড়িতে উঠে আমাকে রিসিভ করে ওর বাড়িতে নিয়ে যায়। একটা সময়ের বাড়িতে ওর সাথে আমি কাটি, ওর সাথে কথাবার্তা বা আমার প্রয়োজন শেষ হয়ে গেলে আবার বাড়িতে তুই কলেজ থেকে ফেরার আগেই আমি ঠিক চলে আসতাম। তোকে বুঝতে দেয়নি রে কোনো দিন, তোর চোখে ফাঁকি দিয়েছে তুই, এটা আমার পেটের বিয়ে, কি করে তোকে আমি বুঝতে দেবো এই সমস্ত বল? আর আজকে তুই যা সচককে বুঝলি বা দেখে বা শুনছিস নিশ্চয় সব। আমি আমার নিজের প্রয়োজনে এগুলা করেছি। যদি অন্যায় হয় অন্যায়, যদি আমি ভুল করে থাকি তাহলে মহা ভুল এটা। কিন্তু আমি আর অত সইব? তোর বাবাকে দিনের পর দিন বলে আসতেছি, দেখো আমি একটা পরিপূর্ণ যৌবনবর্তী একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে। আমার মধ্যে নেই কি আমার রূপ, সৌন্দর্য, আমার চেহারা, আর তারপরে যৌবনের ঢেউ পড়া একটা সুন্দরী মেয়ে। সঠিক সময়, এই সময়ে প্রত্যেকটা নারী তার স্বামীকে প্রতিনিয়ত কাছে নিয়ে সংসার করতে চাই। জীবনটা একদিনের নারে, কিন্তু আর কতকাল? সে বিয়ের পর থেকে তোর বাবা কখনো আমাকে একটা বছরে একইভাবে রাত কাটায়নি, থাকেনি, সময় দেয়নি। তোর বাবা সারাটা জীবন সে বিদেশি করে গেল। কি করবো আমি বল? আমার বাবা বুঝি তোর বাবাকে বিদেশ পাঠিয়ে ভুলই করেছে। আজকে বুঝতেছি যে টাকা পয়সা হলেই মানুষের সুখ হয় না। টাকা পয়সা মানুষকে কখনো কখনো সুখ থেকে কেড়েও না, দূরে সরিয়ে রাখে। তোর বাবা দূরে থেকে লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি আরও অনেক কিছু গড়ে তুলেছে, সবই ঠিক আছে। কিন্তু প্রয়োজনকালে ওই যে আমি যে আমার স্বামীকে পাচ্ছি না, তখন আমি কি করব? আর কতদিন সহ্য করতে পারে? আর এই ধৈর্য ধারণ কোনো মেয়ে করে থাকতে পারে এই সংসারে, এই সমাজের মানুষ? আবার কোনো মেয়ে পারে না। যেমন আমি ধৈর্য থাকতে থাকতে ধৈর্য হারা হয়ে গেছি, তাই আজকে আমি বাধ্য হয়েছি দারুণকে ডাকতে। বাধ্য হয়েছি মাঝে মধ্যে আমার ওই বন্ধু রবি, ওর সাথে ওর কারে করে উঠে ওর বাড়িতে যে একটা সময় পার করে আসতে। কি করব? তাই তো হয়তো আমি ভালো আছি, সুস্থ আছি রে। এমন তো না যে তোর বাবার সংসার ছেড়ে গিয়ে কাউকে বিয়ে করেছি। আমি তো তোর বাবার সংসারে আছি, শুধু কিছুটা সময় যতটুকু আমার প্রয়োজনটা আমি বুঝে পেয়েছি অন্যের সাহায্যে। ক্ষমা করে দিসটি, আমার পেটের মেয়ে তো। আজ যখন যা বুঝেই ফেলেছিস, চাইলে তুই তোর বাবাকে সব কথা বলে দিতে পারিস, হয় আমাকে এই সংসারে রাখুক, না হয় না রাখুক। আমি কিচ্ছু গোপন করিনি। সব যখন তুই বুঝে ফেলেছিস, আর কি গোপন করবো রে? আর আমার কি আছে? এ কথা বলে যেন মা এক চিৎকার করে কেঁদে বিছনায় হুমড়ি খেয়ে পড়ে কান্নাকাটি করতে লাগলো। আমি তখন আসলে মায়ের ব্যাপারটা বুঝতে পারলাম যে সে আসলে বিতৃষ্ণায় অসহ্য। তার ধৈর্যর বাঁধ যখন ভেঙে গেছে, তার প্রয়োজন আর যখন কোনো কিছুতেই হয়নি, তখন সে বাধ্য হয়ে হয়তো এরকম একটা কিছু সে নিজেই বেছে নিয়েছে। আমি তো আসলে এটা দেখতেই পেয়েছি, সিসি ফুটেজে সে দারোয়ানকে বারবার বাধ্য করতেছে। এখানে দারোয়ানের তো কোনো দোষ নেই, কিন্তু কি করব? এখানে আমি যদি কথাটা বাবাকে বলি, বাবা তো এক মুহূর্ত মাকে এই বাড়িতে রাখবে না, আমি মাকে হারিয়ে ফেলব। কিন্তু এটা হয়তো আমি চাইবো না, কারণ আমি একটা বিবাহযোগ্য মেয়ে। আমি চাইবো আমার বাবা মায়ের সংসারে টাকা পয়সার অভাব নেই, তবে মাকে হারাবো কেন? কিছু কথা গোপন না করলে যে হবেই না আমার।
আমি তখন মার কাছে যাই, মাথায় হাত বুলালাম, বললাম মা তুমি কেঁদো না, মা তুমি আফসোস করো না, আমি জানি তুমি মহা অন্যায় করেছো, ভারী অন্যায় করেছে, একটু অন্যায় না অনেক অন্যায় করেছো তুমি, আর যেটা দিনের পর দিন তুমি করে আসতেছ। হয়তো তুমি তোমার প্রয়োজনে এটা করেছো, কিন্তু এটাও ভারী অন্যায় মা। মেয়েদের ধৈর্যশীল হতে চাই, এগুলোকে ধৈর্য দান করে করতে হয়, রাখতে হয়, থাকতে হয়। কারণ তাই যদি না পারো তাহলে স্বামীকে বিদেশ পাঠালে কেন? আর পাঠাইছে যখন, তাহলে তাকে বলো যে চলে আসো তুমি, এবার আসলে আর যাবে না, বাধ্য করো, বাবা আর যাবে না বিদেশ। তাই তো ব্যাস সব কিছু চুকে গেল। কারণ আমার বাবা তো আর দর্শনদারি কম না, যেমনি উজলাম্বা তবে হ্যান্ডসামও তো বটে, দারোয়ানার কতটুকু হ্যান্ডসাম, তার চেয়েও তো আমার বাবাই বেশি হ্যান্ডসাম। আর 5টা মানুষের মধ্যে ডালে আবার বাবার মাথাটা আরও মোটো হাত উঁচু থাকে। কিন্তু তুমি বাবাকে কাছে হাজির করতে পারায় ব্যর্থ হয়েছো মা, তাই তো হয়তো এ পথ বেছে নিয়েছো। ঠিক আছে, বুঝতে পেরেছি, তবে একটা কথা বলি মা, বাবা আমাকে এ কথা বলেছে তোমার খেয়াল রাখতে, তাই হয়তো আমি তোমাকে নজরদারি করছি। এই যে আমি কলেজ থেকে প্রতিনিয়ত একটা বাহানা দেখে চলে আসি, আসলে এটা আমার অসুস্থতা না মা, এটা আসলে আমার চলে আসার একটা অজুহাত, তোমাকে বলতে হবে তাই। কিন্তু আমি এই হঠাৎ অফ টাইমে চলে আসার কারণ হচ্ছে এই টাইমটাতে তুমি কোন সময় কিভাবে পার করছো। কিন্তু আমি 2 দিন আসছি, 2 দিনেই মিলে গেছে। দারোয়ানের সাথে আগের দিনও আমার কথা হয়েছে, তোমাকে জানাইনি। হয়তো জানাইলে আজকের এই সময়টা আমি এইভাবে তোমার কাছাকাছি এসে তাক্কস দেখতে পারতাম না। আজকে আমি যা চোখে দেখলাম, স্বচক্ষে এটা দাঁড়িয়ে, এটা বলার নয় মা, কোনো মেয়ে তার মা এটা করবে, এটা কি চায়? জোর হাত করে বলছি মা, বাবাকে আমি 15টা দিনের মধ্যে তোমার কাছে প্লেস করে দেব, তবে কথা দাও জীবনে কোনো দিন আর এইরকম নিজের প্রয়োজনে ভুলভাল কাজ করা যাবে না। আমি তোমার একটা বিবাহযোগ্য মেয়ে, আমার আজ বাদে কাল বিয়ে হবে, তুমি কি চাও না তোমার মেয়ে একটা ভালো ফ্যামিলিতে যায়, সুখে থাক? তোমার যদি কোনো কুকৃতিক কথা যদি মানুষ জানতে পারে কোনো রকমভাবে, তাহলে কি আমার ভালো করে বিয়ে হবে? তুমি একবার বলো, অনুরোধ করছি মা, তোমার এই যা আমি এখন দেখছি এখানেই সমাপ্ত করে দিলাম। বিশ্বাস রাখতে পারো আমার উপরে, আমি তোমার পেটের মা, পেটের মেয়ে। তো এটা তো তুমি ভালো করেই জানো যে আমি কখনো কোনো কথা দিলে সে কথা রক্ষা করি। তোমার এই গোপনত্ব কথা আমি কোনো দিন, তোমার অন্যায় সমস্ত কুকীর্তির কথা কাউকে শেয়ার করবো না, কাউকে বলতে দেবো না, বাবাকে তো নয়। তুমি আমার মা, তোমার সম্মান আমার সম্মান, তোমার ভালো আমার ভালো, তোমার কষ্ট আমার কষ্ট, তোমার সুবিধা আমার সুবিধা। কিন্তু মা, আমার কথাটাও তুমি একটু চিন্তা করো, আমি তোমার মেয়ে, আজ বাদে কাল তোমাকে বিয়ে দিতেই হবে, তাই তোমার সব কিছুকে পরিবর্তন করে একটা স্বাভাবিক জীবনে আবারও ফিরে তসো মা। আমাকে কথা দাও, আজকের পর থেকে তোমার ওই সে প্রভসা রবি বন্ধু ওর বাড়িতে আর যাবে না, আর এই গেটের দারোয়ানকে আর কখনো এই বাড়ির মধ্যে প্রবেশ করবে না। বলো মা, মানুষকে কখনো পাহারা দিয়ে দেখে রাখা যায় না মা। নিজের মনে যদি ইচ্ছে থাকে তাহলে আধা রাত্রেও গায়ে বাছুরকে দুধ পান করায়, যদি ইচ্ছে করে। কিন্তু তুমি আমাকে কথা দাও আজকে, তুমি যেন আজকের পর থেকে আর কখনো এরকম একটি ভুল করবে না। তাহলে আমি তোমাকেও কথা দিচ্ছি, আমি বাবাকে তোমার একটা কথা বার বলবো না, এখানে এই ঘটনার সমাপ্তি ঘোষণা করে দিব। তবে আমি বাবাকে 15 দিনের মধ্যে এই বাড়িতে এই দেশে হাজির করব, আর কোনোদিনও বিদেশ পাঠাবো না, বিদেশ যেতে দেব না, আমি কথা দিচ্ছি। মা থাকুন হাও মাও কেড়ে আমাকে জড়িয়ে কেঁদে বুকে জড়িয়ে কান্নাকাটি করতে লাগলো, আর বললো হ্যাঁ রে, আসলে আমি নিজের প্রয়োজনের তাগিদে বাস্তব সংসার জীবনে তুই যে আমার মেয়ে, তোর যে ভবিষ্যৎ, তোকে যে কালকে বিয়ে দিতে হবে, আর তোর বাবার এত অজস্র পরিশ্রমের টাকায় আমি তার সাথে এত বড় একটা বড় বেইমানি করে ফেলেছি, এটা আমি একদম ভুলেই গেছিলাম রে। একমাত্র নিজের প্রয়োজনের তাগিদে তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি মেয়ে মানুষের জন্মেছি যখন, আসলে আমাকে অনেকটা ধৈর্যশীল হওয়া দরকার ছিল, কিন্তু আমি তা না হয়ে হঠাৎ করে আমি আমার সব কিছু সময়কালে মিটে চলেছি দিনের পর দিন। আমি তো কোনো কিছু ত্যাগ করলাম না রে, কিন্তু তোর বাবা তো আমার জন্য তার জীবনের সমস্ত সুখ ত্যাগ করেছে। আমি যেমন একটা বিবাহিত স্ত্রী, তাকে সবসময় পেতে আমার ইচ্ছে করেছে, কিন্তু পাইনি।
কিন্তু আমি আমার সময়কালে সব প্রয়োজন অন্য জায়গার থেকে সব কিছু আমি গুছিয়ে মিটিয়ে চলে এসেছি। এটা অন্যায় করেছি। আমি তো তাহলে তার অভাবটা বুঝতেই পারলাম না। কিন্তু তোর বাবা তো আমাকে সুখে রাখার জন্য, আমার ভবিষ্যতে অনেক কিছু করার জন্য সেও তো আমাকে পেতে চায়, কিন্তু এই সুখ থেকে তো সে বঞ্চিত হয়ে টাকা পয়সা উপার্জন করতেছে রে। তার জীবনেও তো বইয়ের সুখ ত্যাগ করে সে বিদেশ পড়ে আছে, কিন্তু আমি তো তার সাথে চরম অন্যায় করে ফেলেছি। তুই আমার চোখ খুলে দিয়েছিস মা। আজকের পর থেকে আর কোনোদিন কথা দিচ্ছি এরকম ভুল হবে না। তুই তোর বাবাকে আমার কাছে প্লেস করতে পারিস অতি দ্রুত। আমি আর কখনো এই ভুল করব না। তোর বাবা যদি 15 দিনের মধ্যে বিদেশ থেকে বাড়িতে নাও আসে, তবু আর এই ভুল আর আমার দ্বারা হবে না। তোকে কথা দিচ্ছি মা, তুই আমার পেটের সন্তান। আর ভুল করব না আমি। আসলে আমার বাবা ছিল বড়লোক, তো তার বড়লোকের টাকায় আমি একটু ভুলভাল পথে আগে পরের থেকে বিলাসিতা করে চলতাম। কিন্তু বিয়ের পরেও যেন স্বামী যখন বিদেশ চলে গেছে, ঠিক প্রয়োজনের তাগিদে যেন আমি একটু বেশি চলে গেছিলাম। আজকের পরে আর এরকম ভুল হবে না মা। তখন আমি মাকে বললাম, মা তুমি কথা দিয়েছ, মানুষকে মানুষ দেখে রাখতে পারে না, আমি তোমাকে বিশ্বাস করেছি, তাই যেন হয়। এই বলে মাকে সান্ত্বনা দিলাম আর বললাম, মা এই যে দারোয়ানটা আছে না, ওকে দেখে না আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, চোখটা কপালে উঠে যাবে। এরপর থেকে যদি আর এক মতো দেখি। আমি দারোয়ানের ব্যবস্থাটা করছি, আজকের পর এই দারোয়ানটা চেঞ্জ হয়ে যাবে। মা বলল, তোর যা ভালো হয় তুই তাই করবি, তোর কথার অবাধ্য আর আমি হবো না রে। আমি যে পাপী, আমি অন্যায়কারী, আমি কি করে আর তোকে বলবো যে এটা করিস না ওটা করিস না। তুই যা করলি আর যা দেখেছিস সেখানে তো আর আমার কথা বলার জায়গা নেই। আমি বললাম, মা তবুও তো মা, তুমি যা বলবে তাই হবে, তুমি বড়ই থাকো, এমন কথা বলো না। তবে আমি যদি ভুল করি তুমি সেটা তো আমাকে ডিসিশন জানাবে, তাই না? তবে এই দারোয়ানকে এখানে রাখা উচিত। মা বলল, ঠিক আছে, ওকে বিদায় করে দে। তারপরে আমি দারোয়ানকে গেটে যাই ডেকে নিয়ে আসলাম, বললাম এদিকে এসো। দারোয়ান আসলো। দারোয়ানকে আমি 1 লক্ষ টাকার একটা চেক লিখে ধরে দিলাম, বললাম যে তুমি যে ব্যাংকে যে চেকটা নিয়ে যায় টাকাটা উঠাই নেবা, আর কখনো আমাদের বাড়ির 30 মিনায় যেন তোমাকে না দেখি। আর এই টাকাটা নিয়ে তুমি সেদিন বলেছিলে না যে আমার একটা ছোট বিবাহযোগ্য বোন আছে, আর মাকে নিয়ে আমি ভীষণ কষ্টে আছি, ভালো চাকরি জুটি না। মানুষকে সহযোগিতা করলে যে এরকম হবে, অবশ্য তোমার এখানে কোনো দোষ ছিল না। কিন্তু ভাই দেখো, তুমি যদি এই গেটে এখানে এখনও চাকরি করো, তাহলে মা নিজের ভুল বান্ধ মানুষ মাত্রই তো ভুল। হয়তো আজকে কথা দিয়েছি সে আর কোনোদিন এই ভুলটা করবে না, কিন্তু শয়তানের প্রবচনায় পড়ে যদি আবারও এরকম কিছু ঘটে, তাই তোমাকে এখান থেকে যেতে হবে, আর আসবেন এখানে। আর ওই যে আমি তোমাকে কথাই দিয়েছিলাম চাকরি নেওয়ার সময় যে তোমার অবিবাহিত একটা বোন আছে, তোমার ভবিষ্যতের জন্য একটা কিছু করব, আমি আমার কথা রেখেছি। এই 1 লক্ষ টাকা তুমি ব্যাংক থেকে উঠে নিয়ে যায় তোমার ওই বোনের ভালো একটা পাত্র দেখে বিয়ে দেবে, ব্যাস। একটা ঝামেলা তো চুকাতে পারলাম। আর নিজের জীবনকে চালানোর জন্য নিজের যোগ্যতায় কোথাও না কোথায় দেখবে চাকরি মিলে যাবে। একথা বলতেই দারোয়ান আমার হাত ধরে কেঁদে ফেলে বলল, ম্যাম আপনার মতো এত মহৎ মানুষ আর এত নির্বিচারী, এইরকম একটা এত সুবিচারী মানুষ আমি কোথাও দেখিনি। তবে উপর আল্লাহ আমার কপালে সুখ রাখিনি। হয়তো একটা ভুলের কারণে যে কি হবে আমি জানি না। ভালোই সুখে ছিলাম আপনাদের এখানে, চাকরি করে বেশ ভালো মাইনে পাচ্ছিলাম, কিন্তু একটা ভুল, সেটা তো আমার ইচ্ছাই হয়নি ম্যাম। আপনার কথা শুনতে যেমন আমি বাধ্য, আপনার বাড়ির গোলাম, তেমনি যেন আপনার মায়ের কথা আমি বাধ্য হয়েছি, তাকে আমি বোঝাতে পারিনি ম্যাম, আমি ব্যর্থ হয়েছি তাকে বোঝাতে। আপনি হয়তো জানেন কি না। তখন আমি বললাম, হ্যাঁ ভাই, আমি চাক্ষুষ সচক্ষে সব কিছু দাঁড়িয়ে দিয়ে দেখেছি এবং শুনেছি, এখানে তোমার একদম দোষ ছিল না। আমি তো তোমাকে দোষী করছি না, দোষী করতাম তাহলে তো তোমাকে সাজা পেতে হতো, কিন্তু ভুলটা আমার মায়ের ছিল, তো তাই তোমাকে কিছু বলতে পারছি না। কিন্তু এই ভুলটা যাতে আর ভবিষ্যৎ না হয়, তাই তুমি এখান থেকে চলে যাবে, আর 30 সীমানায় আসবেন আমার বাড়ির, আর এই টাকাটা নিয়ে যাও। দারোয়ান চেকটা হাতে ধরে আমাকে সালাম দিয়ে চলে গেল, বললো ঠিক আছে ম্যাম।
আপনি আপনার ভালো মানুষ, এই বলে চলে গেল। যা হোক, একটা ঝামেলা মিটিয়ে ফেললাম। বাবার সাথে আমি রাত্রে আলাদাভাবে কথা বলতে লাগলাম। বাবাকে বললাম, মা, বাবা, সবই ঠিক আছে, তুমি বলেছো, আমি কিন্তু মায়ের ঠিকঠাক মতো খেয়াল রাখি, কোনো সমস্যা নেই বাবা। তবে শোনো, আমি আজ বাদে কাল স্বামীর বাড়িতে চলে যাব, আমার পড়াশোনার শেষের দিকে। আমি বলি, কি বাবা, আজকে তোমাকে একটা কথা বলবো, আমার কথা রাখবে তো? বাবা বলল, হ্যাঁ রে মা, তুমি আমার 5টা না 10টা নেই, একটা মেয়ে। তুমি চাইলে আমার যদি সম্ভব হয় আকাশের চাঁদ যদি এনে দেয়া দিত, আমি তোমাকে তাই দিতাম। তোমাদের সুখের জন্য তো এই বিদেশে আমি কত স্বপ্ন, কত সুখ, সংসার জীবনে সব কিছু ত্যাগ করে পড়ে আছি। মা বলো, তুমি কি বলছো? আমি বললাম, বাবা, তোমার কাছে এই অর্থ, আবেদন, গাড়ি বাড়ি কোনো কিচ্ছু আমার আপত্তি নেই। আমার আপত্তি একটাই, তোমাকে আমি 15 থেকে 20 দিনের ভিতরে আমার এই বাড়িতে দেখতে চাই। আর এটাও বলে রাখতেছি, যা কিছু আছে ওখান থেকে ক্লোজ করে একবারে দেশে ফিরবে, আর কখনো ওখানে যাওয়া যাবে না। যদি তাই হয় তাহলে বুঝবো যে আমার বাবা আমাকে জীবনে কিছু দিয়েছে, তাছাড়া এই জীবনে তোমার কাছে আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। তখন বাবা বলল, কেন মা, হঠাৎ এইভাবে আমাকে আসতে বাধ্য করছো বিদেশ থেকে? এখানে তো আমি কর্মের জন্য আসছি, ভাবছিলাম আর 2 বছর থেকেই যাব, কিন্তু এইভাবে আলটিমেটাম দিচ্ছ কেন? কিছু হলো নাকি তোমাদের বাড়িতে? আমি বললাম, বাবা, কিছু হয়নি, তবে একটা কথা বলি, আমি তোমার মেয়ে, আমার ইচ্ছে করে আমার বাবার পাশে এক সাধনা তলে কিছুটা দিন সময় দেব। বাবা, তুমি আমার ইচ্ছেটাকে পূরণ করতে দাও, আমার হাতে একদম সময় কম। বাবা তখন বলছে, কেন, এমন কি হলো? আমি বললাম, বাবা, প্রশ্ন করো না, আমি তোমার মেয়ে, আমি যা বলছি তাই শোনো। সব ঠিক আছে, মা ভালো আছে, আমি ভালো আছি। আর ওই যে গেটের দারোয়ানটা ছিল না, ওই বাজার করতে গেলে 2-4 টাকায় গরমিল করতো, তাই ওকে তাড়িয়ে দিয়েছি। বিশ্বস্ত লোক পাচ্ছি না তেমন একটা। বাবা বলল, ও, দারোয়ানকে তাড়িয়ে দিয়েছো? তাহলে আর কাউকে দেখো, আজকাল আসলে বিশ্বস্ত লোক পাওয়া বড় কঠিন। আমি বললাম, হ্যাঁ বাবা। যাক, দারোয়ানের ব্যাপারটা বাবার সাথে উড়িয়ে দিলাম। বাবা বলল, মারে, আমি যদি 20 দিনের মধ্যে চলে যাই তাহলে আমার পুরো 2-4-5 লক্ষ টাকা লস হয়ে যাবে, কারণ সব কিছু আমার ফেলে যেতে হবে। কারণ আমি যাদের কাছে টাকা পয়সা লেনদেন করি বা পাবো, আমি যদি একদম দেশেই চলে যাই, তারা যদি আর টাকা না পাঠায় তাহলে কিচ্ছু করার থাকবে না। আমি বললাম, বাবা, যদি আরও 10 লক্ষ টাকা তোমার ক্ষতি হয়ে যায়, তবুও তোমাকে দেশে ফিরতেই হবে, এটা আমার আদেশ। বাবা বলল, মারে, তুমি আমার একটা মাত্র মেয়ে, তাছাড়া ছোটোবেলায় আমি মাকে হারিয়েছি। আমার শ্বশুর আজকে আমাকে বাড়ি করে দিছে, আমার বাবা গরিব ছিল, এই যে বিদেশ পাঠিয়ে দিয়েছে, সব কিছু তোমার নানার অবদানে। কিন্তু এখন তোমাকে আমার মা মনে করি, তুমি আমার পেটের মেয়ে, কতটা যে তোমাকে ভালোবাসি। তুমি যখন বলছো, আদেশ করছো, আমার যদি আরও কিছু লস হয়ে যায়, আমি তবুও বাড়িতেই চলে আসছি, কথা দিছি মা। ঠিক আছে, নিশ্চিন্তে থাকো। আর কিছু বলবে? আমি বললাম যে, না বাবা, এতটুকুই আমার আপত্তি ছিল তোমার কাছে, তুমি যখন চলে আসবে আর আমার কোনো কথা নেই। এই বলে ঠিক বাবা সময়কালে যখন সময় হলো 15 দিনের মধ্যেই বাড়িতে চলে আসলো। মাকে বললাম, দেখো, তুমি সারা জীবন তাকে রিকোয়েস্ট করছো কেমন করে বউ হয়ে যে স্বামীকে বিদেশে ফেরাইতে পারো না, আর আমি মেয়ে হয়ে এক কথায় তাকে দেখো বাড়িতে নিয়ে আসছি। মা বলল, হ্যাঁ রে, তোর বাবাকে বাড়িতে নিয়ে আসিস, বেশ খুশি হয়েছি। আমি এত করে বলেছি, সে কখনো আসেনি, নানান অজুহাত দেখে আমাকে বুঝিয়ে ফেলছে, কিন্তু তোর কথায় আসবে তা তো বুঝলাম, কিন্তু কোনো কিছু বলিসনি তো আবার? আমি বললাম যে, মা, আমি তো তোমাকে কথাই দিয়েছি, বাবা যদি কিছু জানতে পারে তোমাকে কি আস্ত রাখবে নাকি এই সংসারেই তোমাকে রাখবে, দূর দূর করে তাড়িয়ে দেবে। আমি চাই না যে আমি আমার বাবা মায়ের ভিতরে কোনো কিছু অশান্তি তৈরি করি। আমি আর কদিন থাকবো মা? তুমি আর বাবা এই সংসারে সুন্দরভাবে জীবনযাপন করবে, আর আমি তো আজ বাদে কাল পরে বাড়িতে চলেই যাব, পড়াশোনা তো আমার শেষের দিকে। মা বলল, ঠিক আছে মা, তাই যে না হয়, আমার মেয়ে বলে কথা। আমি না হয় ভুল করেছি, মেয়ে তো আর ভুল করতে পারে না। যা হোক, মাকে সান্ত্বনা দিলাম। 15টা দিন অতিবাহিত হতেই বাবা চলে আসলো।
তারপরে বাবা আসার পরপরই আমাকে দেখে বাবা অবাক, বলছে মারে তুই কত সুন্দরী হয়েছিস, আর তোকে যেভাবে দেখে গেলাম কেমন হ্যাংলা পাতলা ছিলি, এখন কত মোটা তাজা আর উঁচলম্বা হয়েছিস রে, দেখার মতো। ঠিক আছে, আর বেশি সময় নেব না, তোকে বিয়ে দিয়ে একটা জামাই নিয়ে আসবো, আমাদের নাতি তার হবে, আমাদের বাড়ি গাড়ি তো সবই হয়েছে, আর আমি একটা তুই দেখ না তোর সুন্দরী মাকে নিয়ে এসেছি, জীবনে তো কখনো সময় দিতে পারলাম না, তোকে আর তোর মায়ের সুখের জন্য এই জীবনের কত সুখ বিসর্জন দিয়েছি। বাবা যখন হাসতে হাসতে এই কথাটা বলল, বাবার ওই মুখের দিকে তাকিয়ে না আমার চোখের টাস করে জল এসে গেল। বাবাকে বুঝতে দিলাম না মনের কষ্টটা। বাবার সামনে থেকে টুক করে অজুহাত দেখে আমি আর রুমে গিয়ে একটু কেঁদে নিলাম, কারণ এতটাই কষ্ট লাগলো। আহারে, এতটা সহজ সরল আমার বাবা, কি হাড় ভাঙা পরিশ্রম করে, কি অন্ধবিশ্বাসে সুন্দরী বউ আর সুন্দরী মেয়েকে দেশে ফেলে রেখে বিদেশে পরিশ্রম করে টাকা উপার্জন করছে, কাদের ভবিষ্যতের জন্য? আমার আর মায়ের জন্য। কিন্তু আমার বাবার মনে কতটা বিশ্বাস, কতটা স্বপ্ন, আর এই বিয়ের জীবনের বউয়ের সমস্ত সুখ, সংসারের সুখ সে ত্যাগ করে বিসর্জন দিয়ে সে ওখানে পড়ে ইনকাম করে আসায় পড়ে আছে। আর আমার মা তার জন্য কি ত্যাগ করলো? কিচ্ছু ত্যাগ করেনি। সে তার সময়কালে যা কিছু দরকার ছিল সব পূরণ করে নিয়েছে। তাই তো হতভাগা সহজ সরল বাবার মুখের ওই হাসি মুখের ওই আক্ষেপ করা কথাটা শুনে আমার ভিতরে যেন কেঁপে উঠল, চোখে জল আসলো। বাবা হয়তো প্রশ্ন করতে পারে বিদায় কান্নার মুখটা আমি তাকে, এই মুভমেন্টটা আমি বুঝতে দিলাম না। আমি রুম থেকে কেঁদে একটু সময়টা স্বস্তিকর হয়ে পরে আবার বাবার সামনে আসলাম। তারপরে বাবাকে বললাম, বাবা এখন বুড়া বুড়ি এই জীবনে নেও, সংসার করো, আর কিন্তু কোথাও যেতে দেব না, এটা আমার আদেশ। আর বলেছে তোমার মা মারা গেছে ছোটবেলায়, এখন তুমি আমাকে মা ডেকেছো, তাহলে মা যা বলে ছেলে কিন্তু তা শোনে। আল্লাহ করে বাবাকে যখন এই কথা বললাম, বাবা কতটা যে খুশি হয়, আমার বাবা এত ভালো ছিল। তারপরে এইভাবেই পড়াশোনা শেষ করলাম। ফাইনাল দেওয়ার পরেই আমার ভালো রেজাল্ট হলো। বাবাও খোঁজাখুঁজি করেছিল। এই শহরের বিশাল বিজনেসম্যান, কয়েকটা পাইকারি দোকান আছে, তার ব্যবসার দোকান এই শহরে, কিন্তু ছেলেটা সব কিছু একাই পরিচালনা করে, মাস্টার্স কমপ্লিট করেছে, বেশ হ্যান্ডসাম দর্শনদারি, তার বাড়ি গাড়ি এই শহরে সব কিছু ছিল, আমাদের শেষ অনেক ধনী। আর বিয়েটা জুটিয়েছিল আমার নানা, কারণ আমার নানা তো আগে পরের থেকে কোটিপতি, আর নানার পছন্দের বিয়ে বুঝতেই তো পারছো বন্ধুরা, সেও সেরকম দেখেই বিয়ে দিয়েছে। তারপরে আমার বিয়েটা হয়ে গেল, আমি বেশ শ্বশুর বাড়িতে চলে গেলাম, খুব চুটিয়ে সংসার করতে লাগলাম। এদিকে বাবা মা শেষ বয়সে এসে আমার মায়ের একটা সন্তান হলো, কি লজ্জার কথা। বাবা যখন বাড়িতে আসছে, মানে 1-1.5 বছর যেতে না যেতেই মায়ের গর্ভে সন্তান। তারপরে মা যখন সন্তান ভূমিষ্ঠ করল, আমার মা এই জীবনে তার খুব চাওয়া পাওয়া ছিল একটা ছেলে সন্তান, একটা মেয়ে তো পুরো আলাদা দিয়েছিল আগে, সে হচ্ছে আমি। যখন ছেলে সন্তান হলো, আমার মা বাবা যে এটা নিয়ে কত খুশি, যেন আল্লাহদের চাঁদ, এই সম্পদটা ধরে রাখার মতো একটা মানুষ হলো। তারপরে বাবা মা যেন অতীতে কি হলো না হলো, বাবা এটা অন্ধবিশ্বাসে সহসল মনে থাকে আর বুঝতে দেয়নি, তাই তো তারা এইরকম একটা জীবন ফেরত পালো। তারা খুব সুখেই সংসার করছিল, আর আমিও বেশ আমার এই বড়লোক স্বামীর সংসারে যে যেন আর কোনো অভাব নেই, চটিয়ে সংসার করতে লাগলাম, খুব সুখে ছিলাম আমি। তা বন্ধুরা, আমার জীবনে এরকম সব কিছু ছোটোবেলা থেকে দেখে আসা এই সমস্ত কিছু ঘটনা মনের মধ্যে চাপা রেখেছিলাম। আজকে তোমাদের সাথে এই গল্পটা পরিবেশন করতে পেরে, প্রকাশ করতে পেরে, নিজের মনের আবির্ভাব দিয়ে সব কিছু বলতে পেরে আমার মনের কাছে আজকে খুব ভালো লাগতেছে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা? সত্যি যদি ভালো লাগে থাকে তাহলে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর যদি তোমার এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে, বা এরকম ভিডিও আরও পেতে চাও, বা তোমার কেমন ভিডিও পছন্দ যদি চাও পাওয়া থাকে, তাহলে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে আমাকে জানাও। এরকম ভিডিও আবারও আগামীতে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব।
ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, এই প্রত্যাশায় আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।